আজকের এই এক্সপ্লেনারে সবাইকে দারুণ একটি আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আইএলটিএস স্পিকিং টেস্টের একেবারে গভীরে গিয়ে দেখব ঠিক কিভাবে সর্বোচ্চ স্তরের স্কোর অর্থাৎ ব্যান্ড ৮ অর্জন করা যায়। ক্যান্ডিডেট কারিনা কাইসারের একটি চমৎকার স্পিকিং টেস্ট বিশ্লেষণের মাধ্যমে এই পুরো মেকানিজমটি আজ আমরা খুব সহজেই বুঝে নেব। ঠিক আছে, চলুন একদম গভীরে প্রবেশ করা যাক। শুরুতেই এই অসাধারণ উক্তিটি লক্ষ্য করা যাক। পরীক্ষক যখন কারিনাকে তার প্রতিদিনের রুটিন সম্পর্কে জিজ্ঞাসা করেন, তিনি উত্তর শুরু করেন এই বলে যে তার রুটিনটি ডিসেপটিভলি অর্ডিনারি। শুরুতেই এমন একটি চমৎকার ফ্রেজ ব্যবহার করে তিনি এক্সামিনারকে একটি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে তার ইংরেজি ভাষার ওপর দক্ষ ঠিক কতটা উন্নত। তো আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত ৪টি ধাপে এগুব। প্রথমটি হল দৈনন্দিন টপিক, দ্বিতীয়টি দ্য লং টার্ন, তৃতীয় ধাপে গভীর আলোচনা এবং সবশেষে সফল ভোকাবুলারি এবং টেকনিক। এটি মূলত বেসিক প্রশ্ন থেকে শুরু করে জটিল আর বিমূর্ত আলোচনার দিকে যাওয়ার একটি সম্পূর্ণ সিলেবাস। পার্ট 1, দৈনন্দিন টপিক বা ভিত্তি তৈরি করা। টেস্টের একদম প্রথম ধাপে ক্যান্ডিডেটকে তার কাজ ও রুটিন নিয়ে বেশ কিছু সাধারণ প্রশ্ন করা হয়। চলুন দেখে নিই তিনি কিভাবে এর উত্তর দিয়েছেন। একটু আগে আমরা যে চমৎকার শব্দটি দেখলাম, সেই ডিসেপটিভলি অর্ডিনারি ফ্রেজটির অর্থ হল যা দেখতে খুব সাধারণ মনে হলেও বাস্তবে বেশ জটিল। সকালে যোগব্যায়াম এবং সকালে নাস্তা করার মতো একটি অতি সাধারণ রুটিনকে বর্ণনা করতে গিয়ে এই নির্দিষ্ট কলোকেশনটি ব্যবহার করা সত্যিই দারুণ একটা ব্যাপার। এটি প্রমাণ করে যে সাধারণ একটি উত্তরের বর্ণনাকেও সঠিক শব্দচয়নের মাধ্যমে সরাসরি ব্যান্ড ৮-এর স্তরে নিয়ে যাওয়া সম্ভব। উত্তরের সাবলীলতা আরও ভালোভাবে বোঝা যায় যখন কাজের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা আসে। লক্ষ্য করলে দেখা যাবে তিনি খুব স্বাভাবিকভাবেই কিছু চমৎকার ইডিওম্যাটিক ফ্রেজ ব্যবহার করেছেন। যেমন সারাদিন ছোটখাটো সমস্যার সমাধান করা বোঝাতে বলেছেন পুটিং আউট লিটল ফায়ার্স, টিমের কাছ থেকে উৎসাহ পাওয়া বোঝাতে ফিডিং অফ মাই টিমস এনার্জি, চুপ থাকা বোঝাতে বাইট মাই টাং এবং খারাপ কিছুর সম্ভাবনা বোঝাতে ডাজ নট পোড ওয়েল। সত্যি ভাষার ওপর অসাধারণ একটা দখল। অন্যদিকে অনলাইনের সমালোচনা বা হেট কমেন্ট একজন মানুষের ওপর কেমন মানসিক প্রভাব ফেলে তা বোঝাতে তিনি বলেছেন এটি যেন অ্যান ইমোশনাল ওয়ার্কআউট অন ইটস ওন। নিজের ফ্লুয়েন্সি বিন্দুমাত্র না হারিয়ে অনলাইনের নেতিবাচক দিকগুলোকে এত চমৎকার একটি মেটাফোরের মাধ্যমে তুলে ধরাটা বেশ দারুণ। আর এটি দারুণভাবে তুলে ধরে যে কিভাবে একটি মাইক্রো ন্যারেটিভ বা ছোট গল্পের কাঠামো তৈরি করতে হয়। অবসর সময়ের শখ নিয়ে কথা বলতে গিয়ে তিনি প্রথমে একটি নির্দিষ্ট শখের কথা উল্লেখ করেছেন, জাঙ্ক জার্নালিং। এরপর তিনি কি করেন তা বিস্তারিত জানিয়েছেন, যেমন পুরনো মুভির টিকিট বা চকলেটের মোড়ক জমানো। সবশেষে তিনি এর একটি দারুণ বিপরীতমুখী দিক তুলে ধরেছেন যে এটি একই সাথে ব্রেনকে স্টিমুলেট করে আবার রিল্যাক্সও করে। সাধারণ একটি উত্তরকে এভাবে চমৎকার একটা গল্পে পরিণত করা হয়েছে। পার্ট 2, দ্য লং টার্ন, একটি গল্প ধরে রাখা। চলুন দেখি টেস্টের এই দ্বিতীয় অংশে টানা 2 মিনিট কথা বলার চ্যালেঞ্জটি তিনি কিভাবে সামলেছেন। এখানে তাকে তার নিজের তৈরি করা একটি অর্থবহ কন্টেন্ট নিয়ে বলতে বলা হয়েছিল। তাকে দেওয়া প্রম্পটের চেকলিস্টে মূলত 4টি বিষয় কভার করতে হতো। তিনি তার প্রথম চলচ্চিত্র 362436 নিয়ে কথা বলতে গিয়ে খুব সুগঠিত এবং ধারাবাহিকভাবে এই প্রতিটি পয়েন্ট স্পর্শ করেছেন। একটানা কথা বলার সময় খেই হারিয়ে না ফেলে এই কাঠামোটি অনুসরণ করাটা একটি দারুণ কৌশল। শব্দভাণ্ডারের বৈচিত্র্য বা গ্রামেটিক্যাল রেঞ্জ কিভাবে ব্যবহার করতে হয় তা এখান থেকে বেশ ভালোভাবেই বোঝা যায়। মুভিটির বাহ্যিক দিক বোঝাতে তিনি ব্যবহার করেছেন আ রেগুলার রান অফ দ্য মিল রমকম, অর্থাৎ সাধারণ একটি রোমান্টিক কমেডি। কিন্তু এর ভেতরের গভীর ইমোশনাল দিকটি বোঝাতে তিনি বলেছেন ফাইটিং ইনার ডিমন্স। সাধারণ এবং গভীর এই দুই ধরনের পরিস্থিতি বোঝাতে শব্দের এই বৈপরীত্য সত্যিই চমৎকার। এখানে তিনি বাংলাদেশের মিডিয়ার পক্ষপাতিত্ব এবং সমাজের চাপ নিয়ে বেশ নিরপেক্ষভাবে একটি শক্তিশালী যুক্তি দাঁড় করিয়েছেন। তিনি জানিয়েছেন বাহ্যিক সৌন্দর্যের প্রচলিত ধারার বদলে তিনি তার মুভিতে একজন প্লাস সাইজ অভিনেত্রীকে কাস্ট করেছেন। কৃত্রিম মেকআপের বদলে তিনি রিয়েল বা অথেন্টিক রিপ্রেজেন্টেশন দেখিয়েছেন। তিনি আনরিয়েলিস্টিক বিউটি স্ট্যান্ডার্ডস বা অবাস্তব সৌন্দর্যের মাপকাঠির বিপরীতে ইন্টারনাল ভ্যালিডেশন বা নিজের ভেতরকার সন্তুষ্টির উপর জোর দিয়েছেন। এটি অত্যন্ত স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। পার্ট 3, গভীর আলোচনা, বিমূর্ত ধারণা। এবার টেস্টের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশে প্রবেশ করা যাক, যেখানে ব্যক্তিগত গল্পের বাইরে গিয়ে সমাজের উপর বিভিন্ন বিষয়ের বৃহত্তর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো কন্টেন্ট কিভাবে ভাইরাল হয় এমন প্রশ্নের জবাবে তিনি বেশ সৎ একটি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন কন্টেন্টগুলো মানুষের ইমোশনাল স্পার্ক বা আবেগের জায়গায় নাড়া দেয়। সবচেয়ে মজার বিষয় হল তিনি নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন যে ভাইরাল হওয়ার কোনো গোপন সূত্র বা ফর্মুলা তার জানা নেই।
মুখস্থ করা রোবোটিক উত্তরের বদলে নিজের অজানা বিষয়টিকেও এত আত্মবিশ্বাসের সাথে স্বীকার করে নেওয়াটা কিন্তু একটি হাই লেভেল কমিউনিকেশন স্ট্র্যাটেজি। বাংলাদেশের মানুষের মিডিয়া বা বিনোদন গ্রহণের ধরনে কেমন পরিবর্তন এসেছে তা বোঝাতে তিনি একটি চমৎকার টাইমলাইন তুলে ধরেছেন। অতীতে পরিবারের সাথে রাত ৮টায় হিন্দি সিরিয়াল দেখার স্মৃতি থেকে শুরু করে বর্তমানে দ্রুতগতির ছোট ছোট রিলস বা ভিডিওর প্রতি মানুষের আকর্ষণ সবকিছুই তিনি সাবলীলভাবে বলেছেন। আর ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে ব্র্যান্ড ও দর্শকদের মাঝে সেতুবন্ধন তৈরি করবে সে বিষয়েও তিনি স্পষ্ট ধারণা দিয়েছেন। এখন এই বিষয়টার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল সোশ্যাল মিডিয়া ব্যবহারের মানসিক প্রভাবের তুলনা। সোশ্যাল মিডিয়া আসার আগে মানুষ অন্যের অবস্থান সম্পর্কে জানত না, সবাই নিজের গতিতে চলত। কিন্তু বর্তমানে এটি একটি কনস্ট্যান্ট র্যাট রেস বা ইঁদুর দৌড়ে পরিণত হয়েছে, যেখানে সবাই অন্যের দামি গাড়ি বা বাড়ির সাথে নিজেকে তুলনা করছে। অনলাইনে অল্প বয়সী মেয়েদের উপর এই নেতিবাচক প্রভাবটি তিনি খুব সুন্দরভাবে এই ইডিয়মের মাধ্যমে তুলে ধরেছেন। সমাজ ও প্রযুক্তির সমসাময়িক জটিল ইস্যুগুলো নিয়েও এখানে অত্যন্ত দক্ষতার সাথে কথা বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের ব্যবহার কিভাবে প্রাইভেসি বা গোপনীয়তার ঝুঁকি তৈরি করছে এবং কোনটি আসল আর কোনটি নকল তা বোঝা যে কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেই বিষয়টি বেশ সাবলীল ভাষায় উঠে এসেছে। সফল ভোক্যাবুলারি এবং টেকনিক, ব্যান্ড আর্টের ফর্মুলা। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যে বিষয়গুলো দেখা হলো তার সারসংক্ষেপ হল শো ডোন্ট টেল মেকানিজম। এটিকে একটি টিচার্স নোটস বা স্টাডি গাইড হিসেবে ধরা যেতে পারে। এখানে সাধারণ ইংরেজি বাক্যের সাথে ক্যান্ডিডেটের ব্যবহৃত উন্নত শব্দভাণ্ডারের একটি সরাসরি তুলনা দেখানো হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে ফিক্সিং প্রবলেমসের বদলে বলা হয়েছে পুটিং আউট লিটল ফায়ার্স, মেক মিস্টেক্স ইজিলি জায়গায় প্রোন টু মেকিং মিস্টেক্স এবং ক্রেজি প্লটের পরিবর্তে অ্যাবসার্ড স্টোরি লাইন। সাধারণ শব্দের এই অসাধারণ বিকল্পগুলোই একটি সাধারণ উত্তরকে অসাধারণ করে তোলে। তো মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আসার এটাই সঠিক সময়। শেষ করার আগে এই চিন্তায় ফেলে দেওয়ার মতো প্রশ্নটি রাখা হলো, শুধুমাত্র গাদা গাদা শব্দ মুখস্থ করার বদলে কিভাবে নিজের জীবনের ছোট ছোট গল্প বা মাইক্রো ন্যারেটিভ যুক্ত করে একটি সাধারণ ভাষার পরীক্ষাকে আকর্ষণীয় ও প্রাণবন্ত কথোপকথনে পরিণত করা যায়। আজকের এই এক্সপ্লেনার থেকে আইডিয়া নিয়ে শেখার প্রক্রিয়ায় এই পদ্ধতিটি যুক্ত করা যেতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।